হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার ওয়েলকাম। আজ আমাদের ভিডিও লেকচারের টপিক হলো গ্রুপ 15 এলিমেন্টের পেন্টাহ্যালাইড। তো পেন্টাহ্যালাইড গ্রুপ 15 এলিমেন্টের ক্ষেত্রে কত রকম হতে পারে, কোন কোন হ্যালোজেনের সঙ্গে পেন্টাহ্যালাইড তৈরি হওয়া সম্ভব, কোনগুলোর ক্ষেত্রে সম্ভব নয়, তারা কিভাবে রিঅ্যাকশান করে, কিভাবে তাদেরকে প্রিপেয়ার করা হয়, তাদের ফিজিক্যাল স্টেট কীরকম, সেই সংক্রান্ত আজকের আমাদের ভিডিও লেকচার। তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। সো আমরা প্রথমে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ দেখে নেব যে কারা কীরকম পেন্টাহ্যালাইড তৈরি করে। তো গ্রুপ 15-এর প্রথম যে এলিমেন্ট সেইটা হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের কিন্তু নো পেন্টাহ্যালাইডস, no pentahalides are found. No pentahalides are found. কেন? কারণ নাইট্রোজেন পেন্টাভ্যালেন্সি দেখানোর জন্য পাঁচটি আনপেয়ার্ড ইলেকট্রন দান করতে অক্ষম। এটা আমরা একটু অরবিটাল পিকচার দিয়ে দেখানোর চেষ্টা করি। নাইট্রোজেনের ভ্যালেন্স অরবিটালের কনফিগারেশন 2s2 এবং 2p3। এর সঙ্গে যদি x মানে হচ্ছে হ্যালোজেন মনে করো, তো এই হ্যালোজেন অ্যাটম 5 জনকে যুক্ত করতে গেলে নাইট্রোজেনের এই যে ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন যেগুলো আছে সেইগুলো 5টা আনপেয়ার্ড হিসাবে থাকতে হবে বা অযুগ্ম ইলেকট্রন হিসাবে থাকতে হবে, তবে গিয়েই হ্যালোজেন অ্যাটম 5টা গিয়ে অ্যাটাচ হতে পারবে। এখন 5টা ইলেকট্রন আনপেয়ার করতে গেলে এই 2s এর যে পেয়ার্ড আপ ইলেকট্রনটা আছে তাকে এই পরবর্তী কোনো একটা অরবিটালে ট্রান্সফার করার দরকার, কিন্তু 2s আর 2pর পরবর্তী যে অরবিটাল সেইটা নাইট্রোজেনের ক্ষেত্রে নেই। সেই কারণেই এই 2s এর জোড়বদ্ধ ইলেকট্রনটা অযুগ্ম হতে পারে না, আর অযুগ্ম হতে না পারার জন্যই 5টি আনপেয়ার্ড ইলেকট্রন দান করতে অক্ষম। এই একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, ইলেকট্রন আনপেয়ার করার জন্য অতিরিক্ত ভ্যাকেন্ট অরবিটাল অনুপস্থিত। সেই কারণে নাইট্রোজেনের পেন্টাভ্যালেন্সি দেখাতে পারে না, আর পেন্টাভ্যালেন্সি দেখাতে না পারার জন্য পেন্টাহ্যালাইডস হয় না। ওকে, প্রশ্ন হতে পারে যে নাইট্রোজেনের পেন্টাহ্যালাইড যৌগ হয় না কেন? তার আনসার হবে এই দুটো পয়েন্টের ভিত্তিতেই। ঠিক আছে, তো এখানে আমি লিখতে পারি নো আনপেয়ারিং অফ ইলেকট্রন। তো এবারে নেক্সট আমরা দেখব ফসফরাসের ক্ষেত্রে। ফসফরাসের ক্ষেত্রে দেখো এর ভ্যালেন্স অরবিটাল হচ্ছে 3s 3p, তাই তো? ভ্যালেন্স অরবিটাল 3s 3p, এবং থার্ড শেল যেহেতু আছে 3s 3p এর পরে আমরা জানি কে থাকবে, 3do থাকবে।
তাতে ইলেকট্রন নেই, কিন্তু 3d অরবিটাল রয়েছে এবং সে ভ্যাকেন্ট অবস্থায় রয়েছে। তাই এই পেয়ার্ড আপ ইলেকট্রনটা 3d তে ট্রান্সফার হয়ে আনপেয়ার্ড হয়ে যেতে পারে, আর আনপেয়ার্ড হয়ে গেলেই ধরো এই ইলেকট্রনটা এখান থেকে এইখানে চলে গেল, ঠিক আছে, এইখানটায় চলে গেল। তাহলে দেখো 5টা আনপেয়ার্ড ইলেকট্রন হতে পারছে। এখন এই 5টা আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে আমরা খুব ইজিলি 5জন হ্যালোজেনকে যুক্ত করে দিতে পারি। 5জন হ্যালোজেনকে যুক্ত করে দিতে পারি এইভাবে, এই একটা হ্যালোজেন, এই একটা হ্যালোজেন, এই একটা এবং এই একটা এক্স। এক্স মানে কিন্তু আমি এখানে কোনো ক্রস সাইন দিচ্ছি না, এক্স মানে আমি হ্যালোজেন ধরছি। তাহলে 5টা হ্যালোজেনকে যুক্ত করার ক্ষমতা আছে, সেই কারণে ফসফরাসের আমরা পেন্টাহ্যালাইড কম্পাউন্ড খুব সহজেই পেতে পারি। ফসফরাসের যেরকম ঘটনা আমি দেখালাম, একই ঘটনা আর্সেনিকের ক্ষেত্রেও হবে, অ্যান্টিমনির ক্ষেত্রেও হবে। কিন্তু বিসমাথের ক্ষেত্রে তোমরা জানো যে বিসমাথ ইনার্ট পেয়ার এফেক্ট শো করে, তাই তো? বিসমাথের যদি আমরা কথা বলি, বিসমাথের কনফিগারেশন হচ্ছে 6s আর 6p। এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এবারে এর সঙ্গে যখন হ্যালাইড কম্বাইন করবে তখন কি পেন্টাভ্যালেন্সি শো করতে হবে। তো বিসমাথের ক্ষেত্রে যে হ্যালাইড কম্পাউন্ডগুলো পাওয়া যায়, পেন্টাহ্যালাইড যেগুলো পাওয়া যায়, সেইগুলো মূলত আয়নিক নেচারের হয়। আর ফসফরাস থেকে শুরু করে অ্যান্টিমনি পর্যন্ত যেই হ্যালাইডগুলো হয়, পেন্টাহ্যালাইড, তারা সমযোজী চরিত্রের হয়, অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টারের হয়। তো বিসমাথের ক্ষেত্রে আয়নিক ক্যারেক্টারের পেন্টাহ্যালাইড হবে এবং শুধুমাত্র ফ্লুরাইডের উপস্থিতিতেই হবে, বাকি অন্য হ্যালোজেনের উপস্থিতিতে কিন্তু রিঅ্যাকশন হয় না। তার কারণ একমাত্র F- উপস্থিতিতেই এই ইলেকট্রনগুলো আয়নিত হতে পারে, যার ফলে বিসমাথ 5+ দেখায়, আর তার সাথে 5টা F- কম্বাইন করে BiF5 তৈরি হবে। কিন্তু F- এর বদলে যদি Cl-, Br- বা I- থাকে, এদের কারোর সঙ্গেই কিন্তু বিসমাথের এইরকম কোনো হ্যালাইড তৈরি হবে না। একমাত্র পেন্টাফ্লুরাইড বলতে BiF5 হবে এবং এইটা কমপ্লিটলি আয়নিক, এটা কমপ্লিটলি আয়নিক। তোমরা জানো বিসমাথ একটা মেটাল বা মেটালিক ক্যারেক্টার বিসমাথের ক্ষেত্রে এই মৌলগুলোর অপেক্ষা বেশি, সেই কারণে ফ্লুরাইড যখন এর সাথে কম্বাইন করবে তখন এখানে ইলেকট্রন শেয়ারিং হবে না, ইলেকট্রন আয়োনাইজেশন হবে। ইলেকট্রন আয়োনাইজ করে গেলে এরকম আয়ন্স তৈরি হবে এবং তারা কম্বাইন করে এই পেন্টাফ্লুরাইডের মধ্যে শুধুমাত্র BiF5 তৈরি করতে পারবে, যেটা কিনা কমপ্লিটলি আয়নিক নেচারের, আর কারোর সঙ্গে হ্যালাইড তৈরি করতে পারবে না এই বিসমাথ। বোঝাতে পারলাম? সো এখানে কি বললাম, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এরা সবাই পেন্টাহ্যালাইড তৈরি করে, আর সেগুলো কোভ্যালেন্ট নেচারের। আর বিসমাথের ক্ষেত্রে শুধুমাত্র ফ্লুরাইড তৈরি হয়, যেটা আয়নিক নেচারের। এবারে দেখিনি আমরা ফসফরাস, আর্সেনিক আর অ্যান্টিমনি কি কি হ্যালাইড তৈরি করতে পারে। ফসফরাস PF5 তৈরি করবে, PCl5 তৈরি করবে, PBr5ও তৈরি করবে, কিন্তু PI5 তৈরি করবে না। তার কারণটা আমি একসাথে বলবো, বাকিগুলো লিখে নেওয়ার পরে। প্রত্যেকের ক্ষেত্রে ফ্লুরাইডটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা গ্যাপ, এই দুটো গ্যাপ, এই দুটো গ্যাপ, অর্থাৎ একমাত্র ফসফরাসের সঙ্গেই পেন্টা ব্রোমাইড অবধি পাওয়া যাচ্ছে, কিন্তু পেন্টা আয়োডাইড হচ্ছে না। আর আর্সেনিকের এবং অ্যান্টিমনির ক্ষেত্রে দেখো শুধুমাত্র পেন্টা ক্লোরাইড অবধি পাওয়া যাচ্ছে, ব্রোমাইড আর আয়োডাইড হচ্ছে না। এদের পেছনে মূল কারণ হচ্ছে এই যৌগগুলোকে প্রথমত পাওয়া যায়নি, রাসায়নিকভাবে এদের কোনো উপস্থিতি নেই। ঠিক আছে, তো উপস্থিতি নেই, তার কারণ হিসাবে কি বলা যায়?
নিঃসন্দেহে ফসফরাসের কথা যদি আমি বলি, ফসফরাসের রেসপেক্টে আয়োডিনের সাইজ অনেক বড়। ফসফরাসের রেসপেক্টে আয়োডিনের সাইজ তুলনামূলকভাবে অনেকটাই বড়। তো সেক্ষেত্রে ফসফরাস এবং আয়োডিনের মধ্যেকার যে বন্ধন, সেই বন্ধন দৈর্ঘ্যটাও বেশি। বন্ধন দৈর্ঘ্য বেশি মানে বন্ধনের দৃঢ়তা কম, অর্থাৎ বন্ড এনার্জি কম। তো বন্ড এনার্জি কম হওয়ার ফলে সেই বন্ধনটা তৈরি হতে চাইবে না, বা যদিও তৈরি হয় সেই বন্ধনটা খুব সহজেই কি হয়ে যাবে, ভেঙে যাবে। সেই কারণেই পেন্টা আয়োডাইড তৈরি হয় না। কি পয়েন্ট আমি বললাম, আবার রিপিট করছি। ফসফরাস এবং আয়োডিনের আকারজনিত পার্থক্য আছে, বন্ধন দৈর্ঘ্য বেশি, বন্ধন দৃঢ়তা কম, বন্ধন শক্তি কম, তাই সহজে বিয়োজিত হয়ে যাবে। আরেকটা কারণ বলতে পারি যে ছোট কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যখন বড় বড় প্রতিস্থাপক পরমাণু যুক্ত থাকে, তখন তাদের মধ্যে একটা পারস্পরিক স্টেরিক ফ্যাক্টর কাজ করে। স্টেরিক ফ্যাক্টর প্রতিস্থাপক পরমাণুর মধ্যে। কার্যকর। এই কারণের জন্য এই PI5 তৈরি হয় না। এবং আর্সেনিক আর অ্যান্টিমনি এই দুজনের ক্ষেত্রে যদি বলো, তাহলে দেখো আর্সেনিকের সঙ্গে ব্রোমাইড বলো বা আয়োডাইড বলো, এই দুটোরও তো আকারের পার্থক্য হচ্ছে। মানে আর্সেনিকও এরকম একটা বড় সাইজের পরমাণু, এবং ব্রোমাইডও এর সঙ্গে একটা বড় সাইজের পরমাণু। তাহলে এদের দুজনের কেন্দ্রের মধ্যেকার যে বন্ধন দূরত্ব সেটা স্বাভাবিকভাবে কি হবে, বেশি হবে। বন্ধন ক্রমাগত দুর্বল হতে থাকবে যখন ব্রোমাইডের জায়গায় আয়োডাইড আসবে। তো সেই কারণের জন্য ব্রোমাইড বা আয়োডাইড এই যৌগগুলো পাওয়া যায় না। একই কারণ আমি অ্যান্টিমনির ক্ষেত্রেও বলতে পারি যে আর্সেনিক এবং অ্যান্টিমনি এদের সঙ্গে ব্রোমাইড বা আয়োডাইডের যখন সমযোজী বন্ধনটা তৈরি হবে, সেই বন্ধনের দৃঢ়তা ক্রমাগত কি হতে থাকবে, কমতে থাকবে। কারণ দুটো কেন্দ্রের মধ্যে বা দুটো পরমাণুর মধ্যে বন্ধন দূরত্বটা খুব বেশি হয়ে যাচ্ছে, তাই বন্ধন দুর্বল হয়ে পড়ছে। আর বন্ধন দুর্বল হওয়ার কারণে সেই বন্ধন কি হয় না, অতটা সুস্থিত হয় না। তাই যৌগগুলো কোনো সুস্থিতি পায় না বলে তৈরি হয় না, বা যদিও তৈরি হয় সেইগুলোকে আমরা আলাদাভাবে সংরক্ষণ করতে পারি না, সেগুলো বিয়োজিত হয়ে যাবে। তো সেই কারণে আমরা দেখেছি যে ফসফরাসের ক্ষেত্রে এই পর্যন্ত পাওয়া সম্ভব, আর্সেনিকের ক্ষেত্রে এই পর্যন্ত, এবং অ্যান্টিমনির ক্ষেত্রে এই পর্যন্ত। তবে কিছু রেয়ার কন্ডিশন আছে। রেয়ার কন্ডিশন বলতে আমি ফসফরাসের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? ফসফরাসের ক্ষেত্রে কিছু রেয়ার কন্ডিশন, মানে টেম্পারেচার খুব কমিয়ে বা কোনো একটা এরকম যদি ভৌত পরিবেশ তৈরি করা যায় যেখানে খুব কম তাপমাত্রায় আমরা কোনো একটা পদার্থকে সংরক্ষণ করতে পারছি, তো সেই অবস্থায় কিছুটা হলেও কিন্তু PI5 এই যৌগটাকে কিন্তু রাখা যায় এক্সট্রিম কন্ডিশনে। এই যৌগগুলো যেরকম সাধারণ অবস্থাতেই আমরা রাখতে পারি, কিন্তু PI5কে আমরা সাধারণ অবস্থায় স্টোর করতে পারবো না। এর জন্য একটা এক্সট্রিম কন্ডিশন প্রয়োগ করলে তবে গিয়েই আমরা এটাকে রাখতে পারবো। তৈরি হচ্ছে এবং সেটাকে স্টোরও করা যাবে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কখনোই পসিবল নয়। তুমি এক্সট্রিম কন্ডিশন প্রয়োগ করলেও সেক্ষেত্রে হওয়া সম্ভব নয়। হ্যাঁ, এখন যদি বলো যে -200 ডিগ্রি সেন্টিগ্রেড যদি করা হয়, যেখানে বন্ধনের মধ্যে এনার্জির ভ্যালু, মানে বন্ড এনার্জি যেটা, সেই বন্ড এনার্জিটা কম, মানে কি, বন্ধনটা খুব সহজে বিয়োজিত হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই বন্ডের মধ্যে বিয়োজিত হয়ে যাওয়ার মতো একটা এনার্জি আছে। বন্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করছে, সেই ইলেকট্রনগুলোর এনার্জি যদি আমরা ভীষণভাবে কমিয়ে দিতে পারি, কিভাবে কমাবো? টেম্পারেচার, বাইরের টেম্পারেচার যদি কমিয়ে দেওয়া যায়, তাহলেই তাদের ইলেকট্রনগুলো কি হবে, কম গতিশীল হবে বা তাদের এনার্জি কমবে। তো সেরকম এক্সট্রিম কন্ডিশনে পৌঁছানো সম্ভব নয়, কারণ সেই কন্ডিশনে যেতে গেলে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তো সেই কারণেই বলা হচ্ছে যে এদের
এই কন্ডিশনে যাওয়ার পরেও এই ব্রোমাইড বা আয়োডাইড অ্যান্টিমনি আর আর্সেনিকের ক্ষেত্রে স্টোর করা সম্ভব নয়, তাই এগুলো কখনোই পাওয়া যাচ্ছে না। কিন্তু PI5টাকে যেটা বললাম খুব লোয়ার কন্ডিশনে, মানে লোয়ার টেম্পারেচারে যদি আমরা নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আইসোলেট করা সম্ভব। ঠিক আছে, তো মোটামুটি এই বিষয়গুলো এখান থেকে যা বললাম সেটুকু জেনে রাখবে, এর থেকে বেশি ডিটেলস এখানে আর কিছু লাগবে না। তো নেক্সট আমরা যেটা দেখব, আমরা এই পেন্টাহ্যালাইড, কোনো একটা পেন্টাহ্যালাইড আমরা ধরে নিই, মনে করো এই ক্লোরাইডটাকেই ধরে নিই। এই ক্লোরাইডগুলো নিয়ে আমরা কিছু চরিত্র, বিশেষ বিশেষ কিছু চরিত্র আমরা আলোচনা করব, একটা তুলনামূলক আলোচনা করব। আমি কেন এই ক্লোরাইডটাকে কনসিডার করলাম, কারণ দেখবে তোমরা যত রিয়াকশান করেছো, অর্গ্যানিকেও কিছু কিছু রিয়াকশান করেছো, সেখানে কিন্তু PCl5 অনেক ক্ষেত্রে ইউজ করা হয়েছে। PF5 বা ASF5 খুব একটা তো ইউজ করা হয় না। এমন নয় যে এগুলোর কোনো ইম্পর্টেন্স নেই, নিঃসন্দেহে আছে, কিন্তু আমরা এই এখন আপাতত ক্লোরাইডটা নিয়ে একটু আলোচনা করি। তো প্রথম যে প্রপার্টিটা নিয়ে কথা বলবো, প্রপার্টিজ, সেটা হচ্ছে যে নাম্বার 1 স্ট্রাকচার। স্ট্রাকচার অলরেডি তোমরা VSEPR তত্ত্বে এগুলো শিখে এসেছো। তো এটা হচ্ছে sp3d হাইব্রিডাইজেশন, sp3d হাইব্রিডাইজেশন। বন্ড অ্যাঙ্গেল এখানে দু রকম আছে, বন্ড অ্যাঙ্গেলস এখানে দু রকম আছে। এক নম্বর হচ্ছে ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল সেটা হলো 120 ডিগ্রি, আর দু নম্বর হচ্ছে অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কার রেসপেক্টে? ইকুইটোরিয়ালের সঙ্গে অ্যাক্সিয়ালের বন্ড অ্যাঙ্গেল যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, ইকুইটোরিয়ালের সঙ্গে অ্যাক্সিয়ালের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আর ইকুইটোরিয়ালের যে বন্ডগুলো রয়েছে সেইটার মান হচ্ছে 120 ডিগ্রি। এখানে কোনো রকম ডিফরমেশন নেই, কারণ এখানে কোনো লোন পেয়ার নেই, তাই এটার একটা পারফেক্ট জিওমেট্রি থাকবে। তো সেই জিওমেট্রিটা হলো কি, ট্রাইগোনাল বাই পিরামিডাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল। এইবারে দেখো এই স্ট্রাকচারটা একটা রেজলিউশন মানে রেজলিউশন ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেখানে একটা মলিকিউলের মধ্যে যত রকম বন্ড থাকবে, কোভ্যালেন্ট বন্ড যতগুলো থাকবে, প্রত্যেকটা বন্ডের ক্যারেক্টার কীরকম সেইগুলোকে যাচাই করা যায় বা আইডেন্টিফাই করা যায়, সেরকম কিছু রিডিং পাওয়া যায়। তো এই মলিকিউলটাকে নিয়েও সেই রকম একটা ইনস্ট্রুমেন্টে কাজ করা হয়েছিল। তো প্রত্যেকটা বন্ডেই তো ক্লোরিন আছে, তাহলে যখন মেজারমেন্ট করা হলো সেক্ষেত্রে ফসফরাস ক্লোরিনের যে বন্ড আর তার যে লেংথ, সেটার একটাই ভ্যালু আসার কথা, একটা কনস্ট্যান্ট ভ্যালু আসার কথা, কিন্তু দেখা গেছে যে দু রকম ভ্যালু আসে। এখানে যত সবকটে তো PCl বন্ড রয়েছে, 5টা PCl বন্ড রয়েছে, তো দেখা যাচ্ছে যে তিনটে বন্ডের ভ্যালু একই রকম, মানে 3টে বন্ড লেংথ একই রকম, আর বাকি দুটো বন্ড লেংথ আরেক রকম। মানে বলতে চাইছি 3টে PCl বন্ড লেংথ, 3টে PCl বন্ড লেংথ অ্যাপ্রক্সিমেটলি ওই 152.8
পিকোমিটার মতো, আর দুটো পিসিএল বন্ড লেন্থ 157.3 পিকোমিটার মতো এরকম পাওয়া গেছে। তোমাদের এই ভ্যালুগুলো অত মনে রাখার দরকার নেই, কিন্তু এটা ইনস্ট্রুমেন্টাল একটা টেকনিক ফলো করে আমরা এই ডেটাগুলো পেয়েছি। 3টে পিসিএল বন্ড লেন্থ একই রকম, আর বাকি দুটো বন্ড লেন্থ এই রকম। এবারে 3টে বন্ড যে এই ভ্যালুটা শো করছে, তাহলে সেই 3টে পিসিএল বন্ড একই রকম দেখতে, আর দুটো পিসিএল বন্ড যেটা এরকম ভ্যালু শো করছে, তো তাদের আরেক রকম দেখতে। মানে তারা দুজন একই রকম, কিন্তু এই 3টের থেকে একটু আলাদা। তো তখন বলা হলো যে এই 3টে বন্ড যে এই ভ্যালুটা শো করছে তারা হলো ইকুইটোরিয়াল বন্ড। কারণ দেখো, ইকুইটোরিয়ালে 3টে পিসিএল বন্ড রয়েছে। এই যে আমি ব্লু কালার দিয়ে যে বন্ডগুলোকে কানেক্ট করেছি সেইটাকে তো ইকুইটোরিয়াল প্লেন বলা হয়। তো এই 3টে বন্ডের ভ্যালু হচ্ছে এইটা, আর বাকি যে দুটো বন্ড একটু বেশি ভ্যালু শো করছে সেই দুটো বন্ড হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, অর্থাৎ এগুলো হচ্ছে ইকুইটোরিয়াল বন্ডস। আর এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বন্ডস। অ্যাক্সিয়াল বন্ডস এখানে আমি যেমন PCl5 দিয়ে বলছি, PCl5-এর জায়গায় যদি AsCl5 হয় বা SbCl5 হয়, তাদের ক্ষেত্রেও এই সেম ব্যাপার আমরা দেখতে পাবো। তো আমরা ওইগুলোকে নিয়ে আর মানে ফার্দার আর একই জিনিস বলবো না, এই একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বাকিগুলোর ক্ষেত্রেও সেম হবে, যেহেতু তোমাদেরকে যেরকম বললাম। সো 3টে ইকুইটোরিয়াল বন্ড লেন্থ এইটা, আর বাকি অ্যাক্সিয়াল বন্ড লেন্থ হচ্ছে এইটা। ভালো কথা, আমরা এই ডেটা পেলাম। এবারে প্রশ্ন যে এরকম হচ্ছে কেন? ইকুইটোরিয়াল বন্ড লেন্থগুলো একটু ছোট আর অ্যাক্সিয়াল বন্ড লেন্থগুলো সামান্য বেশি ভ্যালু কেন শো করছে? তখন সেটাকে একটা পয়েন্ট বা একটা বিষয় দিয়ে ব্যাখ্যা করা হলো। কি বিষয় সেটা এবার দেখি। অর্থাৎ এই স্ট্রাকচারটা কিন্তু সিমেট্রিক্যাল স্ট্রাকচার নয়, বা প্রত্যেকটা বন্ড কিন্তু সিমেট্রিক্যাল নয়। তো তখন বলা হলো যে আমি একটা সিম্পল একটা ছবি আঁকছি। দেখো, এই যে বন্ড লেন্থ, এটা ইকুইটোরিয়াল বন্ড এরকমভাবে আছে। এই যে বন্ড লেন্থ, এই বন্ড অ্যাঙ্গেল, এটা হচ্ছে 120 ডিগ্রি। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি এই জিনিসটা এঁকেছি। ইকুইটোরিয়াল প্লেনে যে 3টে বন্ড আছে, সেই 3টে বন্ডকে আমি এঁকেছি। তারা পরস্পর 120 ডিগ্রিতে আছে। আর অ্যাক্সিয়াল বন্ড দুটো আঁকি, এই একটা, এই একটা। এবারে অ্যাক্সিয়াল বন্ডের সঙ্গে এই বন্ডগুলোর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এটাই সব থেকে শর্টেস্ট অ্যাঙ্গেল। ইকুইটোরিয়াল বন্ডগুলোর মধ্যে শর্টেস্ট অ্যাঙ্গেল বলো বা ওই একটাই তো অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এছাড়া তো আর কোনো অ্যাঙ্গেল পাবো না। কিন্তু অ্যাক্সিয়াল যে বন্ড, তাদের মধ্যে শর্টেস্ট অ্যাঙ্গেল কোনটা? 90 ডিগ্রি। আরেকটা অ্যাঙ্গেল হতে পারে, যদি এই বন্ডের সঙ্গে এই বন্ডটা কম্পেয়ার করা হয় তাহলে সেটা 180 ডিগ্রি। কিন্তু আমাকে দেখতে হবে যে তার থেকেও শর্টেস্ট কোনো বন্ড অ্যাঙ্গেল আমি পাচ্ছি কিনা। সেটা অবভিয়াসলি অ্যাক্সিয়ালের সঙ্গে ইকুইটোরিয়ালের বন্ড অ্যাঙ্গেল পাচ্ছি 90 ডিগ্রি। এবারে তুমি ভাবো, এই যে একটা অ্যাক্সিয়াল বন্ড, যদি অ্যাক্সিয়াল বন্ড হয়, এই কি ধরনের রিপালসিভ ইন্টারঅ্যাকশন ফেস করছে? কোনো কোভ্যালেন্ট স্ট্রাকচার বা কোভ্যালেন্ট মলিকিউলের যে জিওমেট্রিক স্ট্রাকচার, তাতে বিভিন্ন ধরনের রিপালসিভ ইন্টারঅ্যাকশন থাকে। সেটা ভিএসিপিআর থিওরিতে আগেই বলা হয়েছে যে বন্ড পেয়ার রিপালশন থাকে, বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন থাকে, এবং লোন পেয়ার যদি একের থেকে বেশি থাকে তাহলে লোন পেয়ার রিপালশনও সেখানে কাজ করবে। তাহলে এখানে শুধুমাত্র বন্ড পেয়ার রিপালশন রয়েছে। তো আমি যদি পার্টিকুলার, ধরো এই বন্ডটাকে যদি আমি ভাবি, এই বন্ডের ক্ষেত্রে রিপালশন কি কাজ করছে, বন্ড পেয়ার রিপালশন কি আছে?
বন্ড পেয়ার রিপালশন আছে 120 ডিগ্রিতে দুটো, 120 ডিগ্রিতে দুটো। ভালো করে বোঝো, এই যে ইকুইটোরিয়াল বন্ড, এ রিপালশন ফেস করছে 120 ডিগ্রিতে দুটো, মানে এর এদিকে যে 120 ডিগ্রিতে আছে আর এদিকে যে 120 ডিগ্রিতে আছে। আমি লিখছি দুটো বন্ড পেয়ার 120 ডিগ্রিতে, আর দুটো বন্ড পেয়ার 90 ডিগ্রিতে, দুটো বন্ড পেয়ার 90 ডিগ্রিতে। তাহলে এটা ওই ইকুইটোরিয়াল বন্ডটা এরকম রিপালশন ফেস করছে। এটা কি হলো? ইকুইটোরিয়াল বন্ড। এবার আমি একটা অ্যাক্সিয়াল বন্ডের কথা ভাবি। একটা অ্যাক্সিয়াল বন্ড কি কি রিপালশন ফেস করছে? অ্যাক্সিয়াল বন্ড দেখো, ধরো এইটাকে ধরে নাও, এইটা এর সঙ্গে 90 ডিগ্রি, এর সঙ্গেও 90 ডিগ্রি এবং এর সঙ্গেও 90 ডিগ্রি, এই একটা রিপালশন ফেস করছে। তাহলে তিনটে বন্ড পেয়ার রিপালশন অ্যাট 90 ডিগ্রি। আর আরেকটা যে রয়েছে সে তো 180 ডিগ্রিতে আছে, সেটার সাথে রিপালশন তো থাকবে না বললেই চলে। তাহলে এবার তুমি ভেবে দেখো, এই যে রিপালসিভ ইন্টারাকশনটা যদি ম্যাক্সিমাম কখন হবে? যদি বন্ডগুলোর মধ্যে অ্যাঙ্গেলটা কম থাকে, তাই তো? অ্যাঙ্গেল যদি বেশি হয় সেক্ষেত্রে তো রিপালশন অতটা কাজ করবে না। তাই আমাকে দেখতে হবে যে বন্ড পেয়ার রিপালশনটা সব থেকে স্মলেস্ট অ্যাঙ্গেলে কতগুলো হচ্ছে। এর ক্ষেত্রে স্মলেস্ট অ্যাঙ্গেল কোনটা? 90 ডিগ্রি, এবং এর ক্ষেত্রে স্মলেস্ট অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি। এবারে তুমি ভাবো, ইকুইটোরিয়াল বন্ডগুলো 90 ডিগ্রিতে রিপালশন ফেস করছে কজনের থেকে? মাত্র দুজনের থেকে। আর অ্যাক্সিয়াল বন্ডগুলো 90 ডিগ্রিতে রিপালশন ফেস করছে কতজনের থেকে? 3 জনের থেকে। তাহলে রিপালশনটা কে বেশি ফেস করছে? অ্যাক্সিয়াল বন্ড না ইকুইটোরিয়াল বন্ড? অবভিয়াসলি অ্যাক্সিয়াল বন্ড। তো সে কী চাইবে? সেই রিপালশন যেটা ফেস করছে 90 ডিগ্রিতে, সেই রিপালসিভ ইন্টারাকশনটা কমাতে চাইবে। কমানোর জন্য কি হয়? এই বন্ডগুলো একটু লেংথটাকে বাড়িয়ে নেয়। লেংথ বাড়িয়ে নিলে কি হবে? এইখানে যে সাবস্টিটিউয়েন্টগুলো আছে তারা একটু দূরে চলে যাবে। সাবস্টিটিউয়েন্টগুলো যেরকমভাবে ছিল একটু দূরে চলে গেলে ইকুইটোরিয়ালে যে সাবস্টিটিউয়েন্ট রয়েছে তাদের থেকে কম রিপালশন ফেস করবে। সেই কারণেই অ্যাক্সিয়াল বন্ডের লেংথগুলো ইকুইটোরিয়াল বন্ডের লেংথ অপেক্ষা সামান্য বেশি হয়। আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কেন অ্যাক্সিয়াল বন্ড লেংথগুলো ইকুইটোরিয়াল বন্ড লেংথ অপেক্ষা সামান্য বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সেই কথাটা লিখি। বিপি মানে বন্ড পেয়ার রিপালশন। তাই PCl5 এর সমস্ত বন্ধন সমতুল্য হয় না।
PCl5 এর সমস্ত বন্ধন সমতুল্য হয় না। এটা একটা তোমাদের প্রশ্ন আসতে পারে। আমি এখানে শুধু PCl5 দিয়ে দেখালাম বলে তাই PCl5 এর কথা লিখলাম। এই জায়গায় তোমরা ASCl5 বা SbCl5ও ইনক্লুড করতে পারো, বিষয়টা একই হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের স্ট্রাকচার সংক্রান্ত আলোচনা। নেক্সট আমরা দেখব দু নম্বর পয়েন্ট হচ্ছে লিউইস বেস। লিউইস বেস, ঠিক আছে। PCl5, ASCl5 আর হচ্ছে SbCl5। লিউইস বেস, এই তিনজনের মধ্যে লিউইস বেসের আমরা তুলনা করব। খুব হাস্যকর একটা বিষয়, তার কারণ হচ্ছে লুইস বেস হতে গেলে এদের তো নিজস্ব মানে এখানে যে কেন্দ্রীয় পরমাণুগুলো আছে তাদের ইলেকট্রন জোড় থাকতে লাগে। এখন ফসফরাস বলো বা আর্সেনিক বলো বা অ্যান্টিমনি বলো, এদের কারণই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা কোনো রকম ইলেকট্রন ডেন্সিটি এদের ক্ষেত্রে নেই, তাই এদের আমরা লুইস বেস ক্যারেক্টার দেখব না। এখানে কি লিখব? কেন্দ্রীয় পরমাণুগুলি অতিরিক্ত ইলেকট্রন ডেন্সিটি নেই ডোনেট করার মতো। সেই কারণে এরা লুইস বেস নয়। তাহলে এরা কি? তাহলে এরা হচ্ছে লুইস অ্যাসিড। কেন দেখো, কারণ আমি তোমাদেরকে একদম শুরুতেই একটা কথা বা একটা ছবি এঁকে দেখিয়েছিলাম যে ফসফরাস, আর্সেনিক বা অ্যান্টিমনি যখন পেন্টাহ্যালাইড তৈরি করছে তখন তারা তাদের ভ্যালেন্স অরবিটালের পরবর্তী যে ভ্যাকেন্ট অরবিটাল আছে সেই অরবিটালে ইলেকট্রন আনপেয়ার করবে এবং 5টা হ্যালোজেন গিয়ে যুক্ত হবে। তাহলে যে অরবিটালটা ইউজ করছে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন করবার জন্য সেই অরবিটালটা তো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে। তো ভ্যাকেন্ট অরবিটালে তাদের তো একটা প্রবণতা থাকবেই যে অন্য কোনো ইলেকট্রন সমৃদ্ধ নমুনার থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করতে। অতএব এরা প্রত্যেকে লুইস অ্যাসিড। ইলেকট্রন জোড় যেহেতু গ্রহণ করতে পারে তাই এরা হচ্ছে সবাই লুইস অ্যাসিড। তাহলে এবার আমরা নেক্সট যে চরিত্র নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লুইস অ্যাসিডিক চরিত্র। কেন লুইস অ্যাসিড হবে সেটা আমি বলে দিলাম। এদের প্রত্যেকের, এই তিনটে নিয়েই বলছি, এদের প্রত্যেকের ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে। এবারে ভ্যাকেন্ট অরবিটাল বলতে প্রত্যেকেরই ভ্যাকেন্ট অরবিটাল ঠিক কোথা থেকে শুরু হচ্ছে? ডি অরবিটাল থেকে শুরু হচ্ছে। কারণ ফসফরাসের আমরা জানি 3d ভ্যাকেন্ট, আর্সেনিকের 4d ভ্যাকেন্ট, অ্যান্টিমনির 5d ভ্যাকেন্ট, তাই না? সো ভ্যাকেন্ট অরবিটাল আমরা লিখবো এখানে ডি অরবিটাল। এসব ভ্যাকেন্ট থাকার জন্য ইলেকট্রন জোড় গ্রহণে সক্ষম। ঠিক আছে, তো এবারে দেখা যাক এই যে তিনটে আমি লিখেছি, নাইট্রোজেনের তো নেই, ছেড়ে দাও, বিসমাথ তো আয়নীয় যৌগ, তো তার বিক্রিয়া করার ব্যাপার স্যাপার আলাদা রকম। তো এই যে তিনটে আমি লিখলাম, এদের তিনজনের লুইস অ্যাসিডের চরিত্রটা কীরকম হবে সেটা তাহলে এবার দেখি।
PCl5 AsCl5 আর HbCl5। এদের তিনজনকেই কি করা হলো, Cl মাইনাসের সঙ্গে রিয়াকশন করানো হলো। Cl মাইনাস দেখো একটা ইলেকট্রন সমৃদ্ধ নমুনা, প্রত্যেকেই কি তৈরি করছে, PCl6 মাইনাস, AsCl6 মাইনাস আর HbCl6 মাইনাস, এই নমুনাগুলো তৈরি করছে। এখন তোমরাই একটা কথা ভেবে দেখো যে কেন্দ্রীয় পরমাণুর আকার যদি ছোট হয় তাহলে অতিরিক্ত প্রতিস্থাপককে নিজের সঙ্গে যুক্ত করার ক্ষমতা কি হবে, কমবে। এখানে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনিতে আমরা ক্রমাগত কি দেখছি, কেন্দ্রীয় পরমাণুর আকার বাড়ছে। প্রত্যেকের ভ্যাকেন্ট অরবিটাল আছে, সেটা কমন ব্যাপার। ফসফরাস থেকে, আর্সেনিক থেকে অ্যান্টিমনিতে কেন্দ্রীয় পরমাণুর আকার বাড়ছে। আকার বাড়ার সাথে সাথে প্রতিস্থাপক, বেশি সংখ্যক প্রতিস্থাপককে নিজের সঙ্গে কোঅর্ডিনেট করার প্রবণতাও কি হয়, বাড়ে। তাই এই যে ইলেকট্রন সমৃদ্ধ নমুনা আমরা এখানে প্রয়োগ করেছি, এর সঙ্গে বিক্রিয়া করার প্রবণতাও কিন্তু অ্যান্টিমনি পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে বেশি হবে। কারণ ভ্যাকেন্ট অরবিটাল থাকার জন্য ইলেকট্রন সবাই নিতে চাইছে, কিন্তু ইলেকট্রনটা নিয়ে যার থেকে নিচ্ছে তাকে তো নিজের সঙ্গে কম্বাইন করে রাখতে হবে। এবারে তার নিজের আকার যদি ছোট হয় তাহলে তাকে বসতে দেবে কোথায়, বা তার সঙ্গে বন্ধন করে তাকে বাকি সাবস্টিটিউয়েন্টগুলোর সঙ্গে তো জায়গা দেবে কি করে। তো ফসফরাসের যেহেতু আকার এখানে ছোট, তাই ক্লোরিন এখানে যুক্ত হয়ে এই নমুনাটা তৈরি করলেও এটা একটা স্টেরিক্যালি হিন্ডার্ড নমুনা হয়ে যাবে। ফসফরাসের সঙ্গে 6টা ক্লোরিন যখন যুক্ত হবে তখন সেখানে একটা স্টেরিক ফ্যাক্টর কাজ করবে। আর্সেনিকের ক্ষেত্রে সেই স্টেরিক ফ্যাক্টরের ব্যাপারটা কম, যেহেতু আর্সেনিকের আকারটা ফসফরাস অপেক্ষা বড়। আর অ্যান্টিমনির ক্ষেত্রে যেহেতু আকার বাকি দুটোর তুলনায় বড়, তাই এখানে স্টেরিক ফ্যাক্টরের ঘটনা একদমই কম। তাই খুব সহজেই এই নমুনা তৈরি করতে পারবে। অর্থাৎ আমরা কি বলতে পারি, ক্লোরাইড এখানে সহজে যুক্ত হবে। তাই লুইস অ্যাসিডের চরিত্র PCl5 থেকে HbCl5 পর্যন্ত বৃদ্ধি পায়। আমরা এখানে একটা কথা লিখছি, ফসফরাস থেকে অ্যান্টিমনিতে আকার বৃদ্ধিজনিত কারণে কোঅর্ডিনেশন নাম্বার বৃদ্ধির প্রবণতা রয়েছে। তাই লুইস অ্যাসিড হিসাবে আচরণ বৃদ্ধির ক্রম হল PCl5 AsCl5 আর HbCl5। ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আমি একই মৌলের বিভিন্ন হ্যালাইড নিয়ে কথা বলি তাহলে কি রকম হবে।